এসব পোশাক পরে বিয়ের আসরে আসতে তোমার লজ্জা করলো না? নিজের হবু ভাসুরের মুখে এমন কথা শুনে তেলেবেগুনে জ্বলে উঠল অর্ভি। নিজের পরনের স্লিভলেস গ্রাউন্ডটার দিকে ভালোভাবে তাকিয়ে বলল, না, করে না লজ্জা। আমার বাপের টাকায় কিনেছি। তোমার কি সমস্যা? অর্ভির মুখে এমন কথা শুনে তাকোয়ার চোখ বড় বড় হয়ে উঠল। তার ছোট ভাইয়ের মতো এত ধার্মিক ও ভদ্র ছেলের জন্য কিনা এমন মেয়ে পছন্দ করেছে তার বাবা। তাকোয়া এটা কিছুতেই বরদাস্ত করতে পারল না। সাথে সাথেই বলে উঠল, এরকম উশৃঙ্খল মেয়েকে আমি কিছুতেই নিজের ভাইয়ের বউ হতে দেব না। এই বিয়ে ক্যান্সেল। এই, তোমরা সবাই এক্ষুনি ফিরে চলো। হবে না কোনো বিয়ে। অর্ভি পুরো কথাটা শুনল, কিন্তু তার মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। সে তার বাড়ির গার্ডসদের উদ্দেশ্য করে বলল, এবারের সদর দরজায় এক্ষুনি বন্ধ করা হোক। একটা মশাও যেন বাড়ির বাইরে পা রাখতে না পারে। অর্ভির এমন বাড়াবাড়ি দেখে এবার তাকোয়ার ধৈর্যের সীমা অতিক্রম করে গেল। সেই গিয়ে সে অর্ভির সামনে আঙ্গুল তুলে বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম না? অর্ভি বাঁকা হেসে বলে, আমার সাহসের কিছুই তো এখনো দেখেননি। একবার শুধু বিয়েটা হতে দিন, তারপর বুঝতে পারবেন আমার সাহস ঠিক কতটা। কথাটা বলেই অর্ভি অহংকার নিয়ে এগিয়ে যেতে লাগলো বিয়ের আসরের দিকে। তাকোয়া ক্ষুদ্র চোখে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। তাকোয়ার একমাত্র বোন তানিশা ধীর পায়ে এগিয়ে এসে তাকোয়ার দিকে তাকিয়ে বলল, এ কেমন মেয়েকে আব্বু পছন্দ করেছি ভাইয়া? এ তো আমাদের পুরো সংসারটাকে জ্বালিয়ে শেষ করে দেবে। তাকোয়া তানিশার দিকে তাকালো। বোরকায় আবৃত করা তার পুরো শরীর, তবে তার দুচোখ দেখেই অন্তরের উদ্বিগ্নতা আন্দাজ করা যাচ্ছে। তাকোয়া আশেপাশে ভালোভাবে তাকিয়ে নিজের বোনের উদ্দেশ্যে বলল, চিন্তা করিস না, এরকম কিছুই হবে না। তানভীরের সাথে এই মেয়ের বিয়ে হবে না। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আমি আগেই বুঝেছিলাম এখানে কোনো ঘাপলা আছে। প্রথম যখন আব্বু এসে আমাদের বলেছিল একটা খুব ভালো মেয়ে দেখেছে তানভীরের জন্য, তখনই আমার খটকা লেগেছিল। কেননা আমি তানভীরের চেয়ে বয়সে বড়, নিজের বিজনেস আছে, সেখানে আমার জন্য এখন মেয়ে দেখা উচিত। কিন্তু তানভীর যে এখনো ভার্সিটিতে পড়ছে, তার জন্য কিনা আব্বু আমার আগে মেয়ে দেখছে। এরপর তানভীরের সাথে আলোচনা করে জানতে পারলাম ওনাকে ভার্সিটিতে কোনো একটা মেয়েকে তার উচ্ছৃঙ্খল চালচলন নিয়ে কথা শুনিয়েছিল। এরপর সে মেয়ে প্রতিশোধের হুমকিও দিয়েছে। সব মিলিয়ে আমি দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলি। আমাদের আব্বুর মতো একজন লোভী ব্যক্তি যে নিজের সাথে নিজের সন্তানদেরও বলিদান দিতে পারেন, সে সম্পর্কে আমি আগে থেকেই অবগত। তাই আমি তানভীরকে এখানে আনিনি। ও বদলে আমাদের বাড়ির দারোয়ান মন্টু কাকাকে বর সাজিয়ে এনেছি। তানিশা মৃদু হেসে বলে, ভাইয়া, তুমি জিনিয়াস। শুকর আলহামদুলিল্লাহ যে তুমি আগেই সবটা আন্দাজ করে ফেলেছিলে। না হলে কি হতো বলো তো? তাকোয়া বলে, যারা আল্লাহর পথে থাকে আল্লাহ সবসময় তাদের পথ দেখান। তুই আর তানভীর আমার জীবনের সব। আম্মুকে আমি কথা দিয়েছিলাম, নিজের জীবন দিয়ে হলেও তোদের আগলে রাখবো। সেই কথা আমি রাখবই। এরই মাঝে বিয়ের আসর থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসে। তাকোয়া বলে ওঠে, আসল মজা তো এবার হবে, যখন ওই মাত্তাবীজ মেয়েটা নিজের ওকাত বুঝতে পারবে। অর্ভির দুচোখে যেন আগুন জ্বলছে। ভীষণ সুন্দরভাবে সাজানো বিয়ের আসরটা মুহূর্তে এসে লণ্ডভণ্ড করে দিয়েছে। তবে তার চোখের জ্বলন্ত আগুন যেন এখন পুরো দুনিয়া ছারখার করে দিতে প্রস্তুত। তাকো আর তানিশা এসে উপস্থিত হলো সেখানে। তাদেরকে দেখে অর্ভি ক্ষিপ্ত বাঘিনীর মতো ছুটে এলো। হুঙ্কার দিয়ে বলল, তোমাদের এত বড় দুঃসাহস আমার সাথে এমন গেম প্লে করো? আমাকে তোমরা চিনো না। মিনিস্টার ওসমান কাদেরীর বোন অর্ভি কাদেরী আমি। তোমাদের পুরো বংশ আমি নির্বংশ করে দেব। তাকোয়া অর্ভির এমন হুমকির সামনে দমে না গিয়ে বলে ওঠে, তোমার যত খুশি চিল্লানোর তুমি চিল্লিয়ে নাও। আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। তাই তোমার এইসব চিল্লানো বৃথা। অর্ভির ধৈর্যের সীমা ভেঙে যায়। তাকোয়া বলে ওঠে, খুব অহংকার না তোমার নিজের রূপ, ক্ষমতা আর ঐশ্বর্য নিয়ে? আজ দেখো তোমার সব অহংকার কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কি ভেবেছিলে আমার ভাইকে বিয়ে করে প্রতিশোধ নেবে? এবার নাও প্রতিশোধ। অর্ভি আচমকা হেসে ওঠে। তার হঠাৎ এই ভোলবদল দেখে তাকোয়ার ভ্রু কুঁচকে যায়। অর্ভির ঘাড়টা বাঁকিয়ে বলে, আমার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছো তুমি? অর্ভি কাদেরীর ক্ষমতাকে? আরে, তোমার মতো কত বান্দাকে আমি রোজ নিজের ইশারাতে নাচাই। তোমার ভাই আমার ইগোতে হার্ট করেছিল, না হলে তোমাদের মতো সামান্য বিজনেসম্যান ফ্যামিলিতে আমার বাড়ির কাজের লোকও সম্বন্ধ নিয়ে যেত না। বিয়ে করে তোমার ওই অহংকারী ভাইকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম আমি।
ও আমায় ভার্সিটির ভরা ক্যাম্পাসে বলেছিল আমার মতো মেয়েকে নাকি দুনিয়ার কোনো সভ্য ছেলে বিয়ে করবে না। ওর এই অহংকারটাই ভাঙতে চেয়েছিলাম আমি। তাকর মাথায় জেদ চেপে বসে। সে বলে ওঠে, ঠিক বলেছিল আমার ভাই, তোমার মতো নির্লজ্জ বেহায়া মেয়েকে দুনিয়ার কোনো সভ্য ছেলে বিয়ে করতে পারে না। আজ আমি আবারও তোমার বাড়িতে দাঁড়িয়ে এই কথা বলছি, কি করবে করে নাও। কথাটা শোনা মাত্রই উর্ভি যেন ধমকে গেল। পাশেই দাঁড়িয়ে থাকা কাদেরীদের বিশ্বস্ত ভৃত্য সাজ্জাদ হোসেন এবার ধৈর্য হারালো। নিজের কানে লাগানো মাইক্রোফোনে স্পর্শ করে সে বলে উঠল, স্যার, এবার কিন্তু এই মিসকিনরা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আমার সামনে উর্ভি ম্যামকে এমন কথা বলা হলে আমি তা কিছুতেই বরদাস্ত করব না। স্ক্রিনে টাঙানো এক বিশাল সিসিটিভি ফুটেজের সামনে সোফায় পায়ের উপর পা তুলে বসে সমস্ত দৃশ্য উপভোগ করছিল বর্তমানে বাংলাদেশের সবথেকে কনিষ্ঠতম মিনিস্টার ওসমান কাদেরী। সাজ্জাদের এ কথায় সে বিন্দুমাত্র কর্ণপাত না করে মনের সুখে পা দুলিয়ে আপেলে কামড় দেয়। সাজ্জাদ বিপরীত দিক থেকে কোনো রেসপন্স না পেয়ে হাইপার হয়ে বলে ওঠে, স্যার, এসব কিছুর পরেও আপনি চুপ থাকবেন? কিছু তো বলুন। উর্ভি ম্যামন কেমন থমকে গেলেন। আরে সাজ্জাদ, কুল। এত সহজে টেম্পার হারালে চলে? এতদিন কাদেরীদের সাথে থেকেও তুমি আমাদের চিনতে পারোনি। উর্ভি আমার বোন, ওর শরীরেই কাদেরী বংশের রক্ত বইছে। এত সহজে হার মানার মেয়েও নয়। যখন আঘাত সামনে এসে লাগে তখন কাদেরেরা কাউকে ছাড় দেয় না। তুমি একটা কাজ করো, এক প্যাকেট পপকর্ন নিয়ে এসে বসে পড়ো। আসল মুভি তো এখন শুরু হবে। উর্ভি দীর্ঘ সময় চুপ থাকার পর এবার তাকওয়ার মুখোমুখি এসে দাঁড়ালো। তাদের দুজনের মাঝে দূরত্ব বলতে কিছুই রইল না। অবস্থায় এমন যে তাকওয়ায় চক্ষু লজ্জায় পিছতে বাধ্য হলো। কখনো কোনো বেগানা নারীর এত কাছে আসেনি সে। অস্বস্তিতে তার অবস্থা কাহিল হয়ে গেল। উর্ভি মুখে আবারও হাসি ফুটে উঠল। তুমিও নিজের ভাইয়ের করা ভুলের পুনরাবৃত্তি ঘটলে মিস্টার তাকওয়া খান। আমার ইগোতে আঘাত হানলে তুমি। এই দুঃসাহসের ফল তোমায় ভুগতেই হবে। শুনেছি তুমি নিজের ভাইয়ের থেকেও বেশি ইমানদার। তাবলিগের নিবেদনপ্রাণ সদস্য। দাওয়াতের কার্যক্রম নাকি পরিচালনা করো। বেশ ভালো, খুব ধার্মিক তুমি। ভীষণ অহংকার না তোমার নিজের এই লেবাস নিয়ে? নিশ্চয়ই নিজের জন্য ভীষণ দিনদার, পরহেজগার জীবনসঙ্গীর প্রার্থনা করো তুমি যে তোমার জীবনে জান্নাতের সুঘ্রাণ আনবে। বেশ, আজ থেকে এই স্বপ্ন ভুলে যাও, কারণ তোমার দুঃস্বপ্ন হয়ে তোমার জীবনে প্রবেশ করছি আমি, উর্ভি কাদেরী, তোমার জীবনটা জাহান্নামে পরিণত করতে। তাকওয়া হতবাক চোখে তাকালো উর্ভির দিকে। নিজের রাগ সামলে বলল, তুমি ভাবলে কি করে আমি তোমার মতো একটা মেয়েকে? উর্ভি এবার সাজ্জাদের দিকে তাকিয়ে ইশারা করল। মুহূর্তেই সাজ্জাদ একটা পিস্তল ছুঁড়ে মারল তার দিকে। উর্ভি নিমিষে পিস্তলটা তাক করল তাকওয়ার পাশে দাঁড়ানো তানিশার দিকে। তাকওয়া উদ্বিগ্ন স্বরে বলে উঠল, আরে পাগল নাকি তুমি? আসল পাগলামি তো তুমি এবার দেখবে। হয় আমায় বিয়ে করো, না হয় নিজের বোনের লাশ নিয়ে এখান থেকে বের হও। তানিশা দুর্বল হৃদয়ের মেয়ে, সে একদম ভয়ে কাঁপতে লাগল। তাকাও নিজের শক্ত খোলসার ধরে রাখতে পারল না। ওসমান সিনটা দেখে হেসে ফেলল। সাব্বাস উর্ভি, আই প্রাউড অফ ইউ। এ না হলে ওসমান কাদেরীর বোন? উর্ভির চোখে মুখে হিংস্রতা ফুটে উঠেছিল। এর মাঝে তানিশা বলে উঠল, এরা আমার সাথে যাই করুক না কেন ভাইয়া, তার জন্য তুমি নিজেকে স্যাক্রিফাইস করো না। উর্ভি তানিশাকে শাসানি দিয়ে বলে ওঠে, তাই নাকি? মরার খুব শখ তোমার, তাই না? বেশ, তাহলে মরার জন্য প্রস্তুত হও। বলে সে বন্দুকের ট্রিগারে চাপ দেবে। এমন সময় তাকওয়া বলে ওঠে, থেমে যাও উর্ভি, তুমি যা চাও তাই হবে। আমি বিয়ে করব তোমায়, তবু আমার বোনকে ছেড়ে দাও। তানিশাকে ধরে জোরপূর্বক সাজ্জাদের দিকে ঠেলে ফেলে উর্ভি। অতপর শাসনোর স্বরে বলে, যতক্ষণ না পর্যন্ত বিয়েটা সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে ধরে রাখবে, এক পাও নড়তে দেবে না। সাজ্জাদ উর্ভির কথা মতো তানিশাকে জিম্মি করে রাখে। তাকওয়ার রাগী স্বরে বলে, তুমি এটা ঠিক করছো না উর্ভি, এভাবে বিয়ে হয় না। একবার আমার ভাইয়ের সাথে তুমি এই নোংরা খেলা খেলেছ, আর এখন আমার সাথে খেলতে চাইছ? উর্ভি গা জ্বালানো হাসি দিয়ে বলে, আমার যা মন চাই আমি তাই করব। তুমি একটা কাজ করো, এসব ভাট বকা বন্ধ করো, আর জলদি চলে এসো বিয়ের আসরে। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, এভাবে জোরপূর্বক বিয়ে হয় না। এই বিয়েটা করে তুমি কখনোই আমায় পাবে না। এখন কি বাংলা সিনেমার নায়িকাদের মতো বলবে নাকি যে তুমি আমার দেহ পাবে কিন্তু মন পাবে না? তাহলে আমায় একটা জিনিস ক্লিয়ার করে দাও, আমার তোমার দেহ বা মন কোনোটাই আমি চাই না। দেহ মনের সুখ পাওয়ার জন্য আমার হাজারো অপশন আছে। কথাটা শুনেই উর্ভির দিকে ঘৃণা ভরা তাকায় তাকওয়া। মেয়েটা খারাপ সে আজই বুঝেছিল।
কিন্তু তাই বলে এতটা দুশ্চরিত্রা, এটা সে মোটেই আন্দাজ করতে পারেনি। তানিশা ফুপিয়ে বলে ওঠে, আমাকে মরতে দাও ভাইয়া, তবুও আমার জন্য তুমি নিজের এত বড় ক্ষতি করো না। অর্ভি খানিক বিরক্তি স্বরে বলে, এসব নাটক বন্ধ করো, না হলে সব কয়টার লাশ ফেলবো আজ। তাকওয়া ধীর পায়ে এগিয়ে আসে, চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করে বলে, আমি সবসময় ন্যায়ের পথে থেকেছি আল্লাহ, আমার বিশ্বাস আছে আপনার প্রতি। আজ হয়তো আপনি নিজের বান্দার এক কঠিন পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষাতেও আমি জয়ী হব। তাকওয়ার হাত ধরে নিজের পাশে বসায় অর্ভি, একদম তাকওয়ার গা ঘেঁষে বসে সে। তাকওয়া সুযোগ বুঝে সরে বসে। অর্ভি এসব দেখে বিড়বিড় করে বলে, সব তেজ বেরিয়ে যাবে, একবার শুধু বিয়েটা হতে দাও। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। কিছু সময় যেতেই অর্ভিকে কবুল বলতে বলা হলে সে নিঃসংকোচে কবুল বলে দেয়, কিন্তু তাকওয়ার গলা ধরে আসে। আজ এই কবুল বলার মাধ্যমে সে নিজের ঈমান, আকিদার সব থেকে বড় পরীক্ষা দিচ্ছে। সবসময় সে ইসলামের পথে থেকেছে। নিজের জন্য একজন পরিপূর্ণ পর্দা সম্পূর্ণ নেক বধূ চেয়েছিল সে, কিন্তু এ কেমন বধূ এলো তার ভাগ্যে। তাকওয়া ক্ষুদ্র দৃষ্টিতে অর্ভির দিকে তাকালো, অতপর উদ্বিগ্নতার সহিত তাকালো নিজের ছোট বোন তানিশার দিকে। নিজের বোনের সাথেই আজ তাকে এই বিয়েটা করতে হবে। কবুল। তাকওয়ার জীবনের সব থেকে বড় গ্লানি যেন সৃষ্টি হলো শব্দটা উচ্চারণ করার মাধ্যমে। নিজের করুণ ভাগ্যকে সে বরণ করে নিল অনিচ্ছা সত্ত্বেও। এদিকে অর্ভির মুখে হাসি। এতক্ষণে স্ক্রিনের সামনে বসে সমস্ত কিছু পর্যবেক্ষণ করা ওসমানও প্রসন্ন হল। বিয়েটা সম্পন্ন হওয়া মাত্রই তানিশাকে ছেড়ে দিল সাজ্জাদ। তানিশা ছুটে এসে তাকওয়াকে জড়িয়ে ধরে বলল, এ তুমি কি করলে ভাইয়া? আমাকে বাঁচানোর জন্য এই পাপিষ্ঠা মেয়েকে বিয়ে করলে তুমি? এছাড়া যে আমার কিছু করার ছিল না বোন। তুই আর তানভীর আমার কাছে আম্মুর রেখে যাও আমানত, তোদেরকে যে আমার আগলে রাখতেই হবে। এদিকে বিয়েটা সম্পন্ন হতে অর্ভির বাবা ওসমাইল কাদের এসে উপস্থিত হলেন বিয়ের আসরে। তিনি এসেই গমগমে সুরে বললেন, নিজের জেদ তো তুমি পূরণ করে নিয়েছ, এখন আর কি, শ্বশুরবাড়িতে চলে যাও। অর্ভি বিরক্ত চাহনিতে তাকালো তার বাবার দিকে। লোকটাই বিয়েতে চরম নাখোশ, কেননা তিনি নিজের কোনো বন্ধুর ছেলের সাথে অর্ভির বিয়ে দিতে চেয়েছিলেন। অর্ভিও কম যায় না, সেও ওসমাইল কাদেরের মুখের উপর বলে দিল, হ্যাঁ যাচ্ছি। এই যে মিস্টার তাকওয়া খান, এখন বিয়ে যেহেতু হয়ে গেছে, তাহলে আমায় নিয়ে চলো নিজের সাথে। তাকওয়া এবার বলল, আমাদের বাড়িতে যদি তোমাকে যেতে হয় তাহলে শালীনভাবে যেতে হবে। অর্ভি ৩২ পাটি দাঁত বের করে হেসে বলল, আমি পারলে বিকিনি পরে তোমার বাড়িতে যাই, এতটা শালীনতা আমার কাছ থেকে এক্সপেক্ট করছো কিভাবে তুমি? তাকওয়ার চক্ষু লাল হয়ে উঠল। তানিশাও ক্ষোভে ফেটে পড়ল যেন। অর্ভি সেসব পাত্তা না দিয়ে তাকওয়ার বাহু চেপে ধরে বলল, চলো এখন, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। সাজ্জাদ, দ্রুত গাড়ি বের করতে বলো। তাকওয়া প্রতিবাদ করে বলল, তুমি যদি আমাদের সাথে যেতে চাও তাহলে আমাদের গাড়িতে করেই যেতে হবে। তোমাদের গাড়িতে এসি আছে? এসি ছাড়া গাড়ি আমি চড়তে পারি না। তাকওয়া অপমানিত বোধ করল। ওসমাইল কাদেরই বললেন, তুমি ওদের গাড়িতে করেই যাও। বিয়ের পর বাপের বাড়ির সম্পত্তি ব্যবহার করা সমীচীন দেখায় না। অর্ভি বলল, নিজের সম্পত্তির দোহাই দিচ্ছ? বেশ, নিলাম না তোমার গাড়ি। সাজ্জাদ, কয়েকজন গার্ডসকে পাঠিয়ে দাও। গার্ডস ছাড়া আমি যাব না, এদের ওপর বিশ্বাস নেই। যা ক্ষোভ জমে আছে আমাদের ওপর, আর সাথে কয়েকটা বন্দুকও দিও, যাতে এদের ভয়ের ওপর রাখতে পারি। তাকওয়ার চুপ থাকতে না পেরে বলে, আমরা ভদ্র পরিবার থেকে বিলং করি, এসব বন্দুক গার্ডস এসবের মানে কি? তাকওয়ার কথায় অর্ভি বিশেষ পাত্তা দেয় না, উল্টো নিজের হাতে থাকা বন্দুক তাকওয়ার মাথায় ধরে বলে, নিজের জবান সামলাও, না হলে সারা জীবনের মতো জবাব হারিয়ে ফেলবে। তাকওয়া চুপসে যায়। মাইশা বসে আছে তানভীরের সামনে। সম্পর্কে মাইশা তাকওয়াদের চাচাতো বোন, তবে তানভীরের সাথে তার সম্পর্ক নিজের ভাই বোনের চেয়েও বেশি গভীর। মাইশা সব শুনে তানভীরকে বলে, কেন এমন ঝামেলায় জড়াতে গেলি বলতো তুই? চিনিস না এইসব বড়লোক মেয়েদের? আর তাকওয়া ভাইকেও বলিহারি, এত কিছু হয়ে গেল, আমায় একটিবারও জানানোর প্রয়োজন মনে করল না। তানভীর বলল, ভাইয়া আগে থেকেই সবকিছু আন্দাজ করতে পেরেছিল, এই জন্য আমায় না নিয়ে মন্টু কাকাকে বর সাজিয়ে নিয়ে গেছে। মাইশা তবুও স্বস্তি পেল না। যদি এসব জানতই তাহলে নিজেরাই কেন যেতে গেল? এখন যদি আবার নতুন কোনো ঝামেলা হয়, ভাইয়া সব ম্যানেজ করে নেবে, এত টেনশন নিও না। এরকম সময় মাইশার মা মনোয়ারা বেগম সেখানে উপস্থিত হয়ে বলল,
আরে কিসের চিন্তা করছে তুই বুঝতে পারছিস না? ও নিশ্চয়ই ভাবছে তোকে না পেয়ে যদি ওই বড়লোকের বেটি ওর তাকওয়ার ভাইকে হাতে নেয় তাহলে কি হবে। কথাটা শুনে ভীষণ রেগে যায় মাইশা। দাঁতে দাঁত চেপে বলে, এসব কোফা মার্কা কথা বলো না তো আম্মু। তাকওয়া ভাই শুধু আমার। তার জন্য আমি সেই কিশোরী কাল থেকে নিজেকে তৈরি করেছি। আমাকে ছাড়া অন্য কারোর সাথে তার কিছুই হতেই পারে না। মাইশা কথাটা বলল কি বলল না, এমন সময় কলিং বেল বেজে উঠল। মাইশা উঠে দাঁড়িয়ে বলল, তাকওয়া ভাই নিশ্চয়ই চলে এসেছে, আমি এগিয়ে দেখছি। বলেই সে ছুটে যায় দরজা খুলতে। দরজাটা খুলেই তাকওয়া দেখে তার হাসি মুখে ফুটে ওঠে, কিন্তু মুহূর্তেই তার হাসি মিলিয়ে যায় যখন তাকওয়ার বাহু ধরে দাঁড়ানো অর্ভিকে দেখে। অর্ভি মাইশার উদ্দেশ্যে বলে, এই মেয়ে যাও, দ্রুত বরণ ডালা নিয়ে এসো। আমি এবারের নতুন বধূ, আমায় বরণ করে ঘরে তুলতে হবে না। তাকও উর্ভিকে পাশাপাশি দেখে মোটেও খুশি হলো না মাইশা। তাকর উদ্দেশ্যে বলল, এই মেয়েটাকে তাকোয়া ভাই, আর এভাবে বরণ ডালা আনতে বলছি কেন? তুমি কি দুধের শিশু নাকি? আমাদের এত ঘনিষ্ঠ দেখেও বুঝতে পারছো না আমরা একে উপরে কি হই? আমি তাকোয়া খানের বিবাহিত স্ত্রী অর্ভি কাদেরি। কথাটা শুনে মাইশা থমকে গেল। তন্মধ্যে তানভীর এগিয়ে এসে বলল, তুমি? উর্ভি বাঁকা হেসে বলল, তুমি তো আমায় বিয়ে না করে ফেলে এলে, তাই তোমার বড় ভাইয়ের গলায় ঝুলে পড়লাম। নিজের বাগদত্তাকে ভাবি হিসেবে দেখে নিশ্চয়ই অবাক হচ্ছ, তাই না? তানভীর সত্যি অবাক হয়ে গেল। তাকওয়াকে জিজ্ঞেস করল, এই মেয়েটা সব কি বলছে ভাইয়া? তানিশা এসে বলল, বড় ভাইয়ের সাথে এই মেয়েটার বিয়ে হয়েছে ছোট ভাইয়া। সে সমস্ত ঘটনা খুলে বলল। তানভীর বলে উঠল, এটা হতে পারে না। আমার এত ভালো ভাইয়ার স্ত্রী হবে এই মেয়েটা? অসম্ভব। অর্ভি এবার রেগে নিজের হাতে থাকা ওয়াটার পট থেকে পানি ছুঁড়ে মারল তানভীরের দিকে। তানভীর তাজ্জব বনে গেল। তাকোয়া প্রতিবাদ করে বলল, এসবের মানে কি? অর্ভি উল্টো যায় তাকোয়ার কলার চেপে বলল, যখন তোমার ভাই আমার সম্পর্কে বাজে মন্তব্য করেছিল তখন তোমার প্রতিবাদ করা উচিত ছিল, কারণ আমি তোমার স্ত্রী হই। অতপর অর্ভি রুমে প্রবেশ করে বলল, এখন থেকে এবারের সবকিছু আমার মর্জি মতো চলবে, আর তোমাদের আমার কথা শুনেই চলতে হবে। মনোয়ারা বেগম এগিয়ে এসে বললেন, এসব কি হচ্ছে? অর্ভি তার দিকে তাকিয়ে বলল, এ আবার কে? এবাড়ির কাজের লোক নাকি? পোশাক দেখি তো তাই মনে হচ্ছে। তাকওয়া এবার রুদ্রমূর্তি ধারণ করে বলল, ভদ্রভাবে কথা বলো, উনি আমার চাচি হন। অর্ভি তাকওয়ার বাড়ির সব খোঁজ খবর নিয়েছিল যখন তানভীরের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। এই জন্য সে বলে, ও, তোমাদের বাড়ি সে আশ্রিতা চাচি? তানভীর ক্ষুদ্র স্বরে বলল, মুখ সামলে কথা বলো, এই অভদ্র ছেলে। এখন আমি ভার্সিটিতে তোমার সহপাঠী নই, তোমার ভাবি হই, তাই আমার সামনে কথা বলার আগে মুখে লাগাম লাগাও। তানিশা অর্ভির এমন ব্যবহার দেখে ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই আর অপেক্ষা না করে নিজের রুমে চলে যায়। এদিকে মাইশার চোখ গড়িয়ে জল পড়ছিল। তাকওয়া মাইশার দিকে তাকিয়ে নিজেও ভেঙে পড়ে। মাইশার মানসিক অবস্থা সে ঠাহর করতে পারে। অর্ভি তাকর হাত শক্ত করে ধরে বলে, চলো আমাদের রুমে চলো, আজ তো আমাদের বাসর হবার কথা। তাকওয়া বলে, তোমার সাথে বাসর করার জন্য মরে যাচ্ছি আমি। ঠিক আছে, তোমার মধ্যে যদি পৌরুষত্বের অভাব থাকে তাহলে আমি নিজের এক্স বয়ফ্রেন্ডকে ডেকে পাঠাই। থাক, অতদূর কেন যেতে হবে? তুমি একটা কাজ করো, নিজের ভাইকে পাঠিয়ে দাও তোমার বদলে। তাকও এমন ঘৃণ্য কথা আর সহ্য করতে পারছিল না। সে দ্রুত রোমের দিকে যায়। অর্ভি তার পেছন পেছন যায়। মাইশা তানভীরের দিকে তাকিয়ে বলে, এ কেমন মেয়ে এলো তাকওয়া ভাইয়ের জীবনে? ও যে আমাদের সবার জীবন পুরো ছারখার করে দেবে। অর্ভি রুমে এসে তাকওয়াকে বলে, এখন তুমি কি নিজের পুরুষত্ব দেখাবে, নাকি তোমার পুরুষত্ব বলে কিছুই নেই? তাকওয়া সরাসরি বলে, তোমার মতো দুশ্চরিত্রা মেয়েকে আমি স্পর্শ করতে চাই না। খুব অহংকার না তোমার? এইসব অহংকার আজ আমি চূর্ণ করে দেব। বলে অর্ভি নিজের পরনের পোশাক খুলতে লাগল। তাকওয়া চোখ পাকিয়ে বলে, এসবের মানে কি? দেখা যাক তুমি নিজেকে কতক্ষণ কন্ট্রোল করতে পারো। তাকওয়া লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। অর্ভি এগিয়ে এসে তার শরীরে হাত বুলাতে থাকে, তাকে উত্তেজিত করার সমস্ত চেষ্টাই করে। তাকওয়া শুধু চোখ বন্ধ করে একটাই দোয়া করতে থাকে, যেন এই পাপিষ্ঠা নারীর কাছে তার ঈমান না পরাজিত হয়। সকালে ঘুম থেকে উঠে মাইশা রান্নাঘরে চলে আসে। মনোয়ারা বেগম রান্না করছিলেন। মাইশাকে দেখে তিনি বলে ওঠেন, তুই কেন আসতে গেলি? মাইশার চোখ ফুলে গেছে। গতকাল রাতে সে বিন্দুমাত্র ঘুমাতে পারেনি, সারা রাত কান্না করেছে।
মাইশা এসে কোনো কথা না বলে মনোয়ারা বেগমকে সাহায্য করতে লাগলো। এমন সময় রান্নাঘরে এলো উর্ভি। তার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। দেখে বোঝা যাচ্ছে সদ্য গোসল করেছে। মাইশার বুকে চিনচিন ব্যথা হতে লাগলো। মনোয়ারা বেগম উর্ভিকে দেখা মাত্রই সরে গেলেন, কিন্তু মাইশা সরল না। উর্ভি সুযোগ বুঝে মাইশার কাছে এসে বলল, এসব কি পরোটা করা হচ্ছে? এসব অয়েলি ফুড আমি খাই না। এই শোনো, আমার জন্য কাস্টার্ড ও চিকেন স্যুপ করে দাও। মাইশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, কিন্তু মনোয়ারা বেগম এগিয়ে এসে বলেন, আমাদের বাড়িতে সবাই সকালে পরোটাই খায়। এখন তোমার জন্য আলাদা ফরমায়েশ আমরা খাটতে পারবো না। অর্ভি মনোয়ারা বেগমের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বলে, আমার মুখে এত বড় কথা বলার সাহস কিভাবে হয় আপনার? ভুলে যাবেন না, আপনার এই বাড়িতে অবস্থান কি। এটা আমার স্বামীর বাড়ি। এই বাড়িতে আমার হক আছে। বুক উঁচিয়ে বলেন মনোয়ারা বেগম। অর্ভি তাচ্ছিলের হাসি এসে বলেন, আপনার স্বামী তো শুনেছি অনেক আগেই টপকে গেছে। এখন আবার কিসের পাওয়ার দেখান? ও, বুঝতে পেরেছি, আমার শ্বশুরের তো বউ নেই। তা তার বইয়ের অভাব আপনি পূরণ করেন নাকি? রাতে নিজের ভাসুরকে সারপ্রাইজ টাইভেজ দেন, সেজন্য এত চাপার জোর? নিজের চরিত্র সম্পর্কে এত ঘৃণ্য কথা শুনে মোনারা বেগম বাক্রুদ্ধ হয়ে পড়লেন। মাইশা নিজের মায়ের এত বড় অপমান সইতে না পেরে এগিয়ে সে উর্ভির গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল আর বলল, মুখ সামলে কথা বলো। উর্ভি অগ্নিদৃষ্টিতে দেখল মাইশাকে। দাঁতে দাঁত চেপে বলল, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলি? উর্ভি কাদেরের গায়ে? বলেই সে মাইশার চুলের মুঠি ধরে তার তলপেটে জোরে জোরে ঘুষি মারতে লাগল। কুংফু ক্যারাটেতে ওস্তাদ উর্ভি, রয়েছে ব্ল্যাক বেল্টও। তার সাথে পেরে উঠল না মাইশা। কয়েকটা মার খেয়ে তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। এদিকে মনোয়ারা বেগম ভয়ে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলেন। তার চিৎকার শুনে তানভীরও তাকওয়া ছুটে এসে উর্ভিকে টেনে আনলো মাইশার কাছ থেকে। উর্ভি তবুও দমে গেল না। মাইশার উদ্দেশ্যে আরো বিশ্রী গালি দিয়ে বলল, যেমন মা তার তেমন মেয়ে। তুইও নিশ্চয়ই দুই ভাইকে রাতে সুখ দিস, তাই এরা ছুটে এলো তোকে বাঁচাতে। বাজারি মেয়ে কোথাকার। একে মার খেয়ে মাইশার অবস্থা নাজেহাল। তার উপর এত বাজে কথা শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ দিয়ে অনবদ অশ্রু পড়তে লাগলো। তানিশা এসে মাইশাকে আগলে নিল। মাইশা দুর্বল স্বরে বলল, ওই মেয়েটা আমার মাকে অপমান করেছে, ভীষণ কুরুচিপূর্ণ কথা বলেছে। অর্ভি তাতেও দমে না গিয়ে বলল, হ্যাঁ বলেছি, আরো 100 বার বলবো, তুই বেশ্যা, তোর মাও বেশ্যা। তাকওয়া নিজের মেজাজ হারিয়ে হাত তুলতেই অর্ভি তার হাত ধরে বলল, তোরদের পুরো খানদান শেষ করে দেব যদি এই ভুলটা করিস। বলে সে নিজের রুমের দিকে গেল। তাকওয়ার রাগে কাঁপছিল। তার পাশে দাঁড়ানো তানভীর বলে ওঠে, এই মেয়েটার এত বাড়াবাড়ি তুমি সহ্য করবে ভাইয়া? ওকে দেখলে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। তুমি দয়া করে কোনো স্টেপ নাও, ওকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করো। তাকওয়া শান্তভাবে বলে, রাগ কি আমার হচ্ছে না? কিন্তু আমাদের কিছু করার নেই। ওর ভাই ওসমান কাদিরকে তো চিনিসই। যদি আমরা কিছু করি তার ফল ভালো হবে না। তানভীর তরুণ, স্বভাবতই তার রক্ত গরম। তাকওয়ার মতো এত ধৈর্য নেই তার। তাই সে বলে ফেলে, তুমি ওই ওসমান কাদেরীকে ভয় করতে পারো, কিন্তু আমি করি না। আজ আমি স্পষ্ট করে বলছি, আমার সামনে দাঁড়িয়ে ওই মেয়ে যদি আর কোনো ফাউল কথা বলে, তার ফল কিন্তু ভালো হবে না। বলেই সে রাগে কাঁপতে লাগল। তাকওয়া কিছু বলল না। সে জানে তানভীর এখন রেগে আছে, তাই তাকে কিছু বলা সম্পূর্ণ বেকার। তাকওয়াকে শান্ত দেখে তানিশা আবার এগিয়ে এসে তানভীরকে বলে, ভাইয়া ভুল বুঝো না। ভাইয়া যা করছে আমাদের সবার ভালোর কথা ভেবেই তো করছে। মাইশাকে ধরে রুমে নিয়ে যায় তানিশা। এদিকে মনোয়ারা বেগম তানভীরের উদ্দেশ্যে বলে, ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে। আল্লাহর ওপর ভরসা রাখ, তিনি নিশ্চয়ই এই পিশাচিনীর হাত থেকে আমাদের রক্ষা করবেন। তাকওয়ার রুমে আসতেই দেখতে পায় অর্ভি একটা মিনি স্কার্ট ও জিন্স পরেছে। তাকে দেখে ভীষণ সস্তা মনে হচ্ছে তাকওয়ার। সে নিজের চোখ ঘুরিয়ে নেয়। অর্ভি তাকওয়ার উপস্থিতি বুঝতে পেরে বলে, আমি বাড়ি যাচ্ছি, ফিরতে রাত হবে। যদিও জানানোর ইচ্ছা ছিল না, কিন্তু ভাবলাম যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, তাই তোমাকে এটা জানানো উচিত। তাকওয়া বলে ওঠে, আমাদের বাড়ির বউরা ওসব নোংরা জায়গায় যায় না, মরদ আছে যাবার। বলে হেসে ওঠে অর্ভি। তাকওয়ার কাছে ভীষণ বিদঘুটে লাগে সেই হাসি। সে সাথে সাথে বলে, যেখানে যাবার যাও, যত খুশি নোংরামি করো, কিন্তু এখানে আর ফিরবে না তোমার মতো। আর একটা কথা যদি বলো তাহলে কি হবে সেটা বুঝে নিও।
তাকওয়া চুপসে যায়। উর্ভি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। গুনগুন করে গান গাইতে ইংলিশ গান। তানিশা তাকে যেতে দেখে নেয়, কিন্তু ভয়ে কিছু বলে না। তানভীর এবার রেগে এগিয়ে এসে বলে, ভাইয়া, এই মেয়ে তো নোংরা পোশাক পরে কোথায় যাচ্ছে? আমাদের বাড়ির মান সম্মান এভাবে নিলামে উঠছে, আর তুমি তা বসে বসে দেখছো? তাকওয়া বলে, ওকে বোঝানোর কোনো ভাষা আমার নেই। তাহলে বেশ, যা বলার আমি বলছি। কথাটা উচ্চারণ করেই তানভীর দৌড়ে গিয়ে উর্ভির বেরোনোর আগে তার পথ আটকে বলে, যাচ্ছ ভালো কথা, কিন্তু তোমার এই নাপাক শরীর নিয়ে আমাদের বাড়িতে আর ফিরবি না। তোমার মতো নাপাক মেয়ের কোনো জায়গা নেই এ বাড়িতে। উর্ভির চোখ জ্বলে ওঠে। সে বলে, অনেক অপমান করেছো তুমি, আর তোমার ভাই মিলে আমায়। তোমাদের খুব অহংকার, তাই না? হ্যাঁ, আমাদের অহংকার আছে, কারণ আমাদের বাড়ির মেয়েরা তোমার মতো চরিত্রহীন নয়। আমার বোন তানিশা, ওকে দেখেছ কতটা মার্জিত, ধার্মিকও। ওর জন্য শহরের সম্ভ্রান্ত মুসলিম পরিবার থেকে সম্বন্ধ এসেছে। ওর হবু শ্বশুর দেশের নামকরা একজন আলেম। ওর নখের যোগ্যও না তুমি। উর্ভি অবমানটা হজম করে নিয়ে বলে, বেশ, এই অহংকার আর কতদিন থাকে সেটাই দেখব এবার। বলে সে তানভীরের হাত ছড়িয়ে বের হয়। তাকওয়া ভ্রু কোচকায়। এই শান্তভাব কি কোনো বড় ঝড়ের লক্ষণ? তানিশা এশার নামাজ পড়ে জায়নামাজ তুলে রেখে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে, যেন তার পরিবারের সব সমস্যায় মিটে যায়। তানিশা এরপর শুতে যাবে, এমন সময় আচমকা তার রুমের বেলকনি দিয়ে কয়েকজন ঢুকে পড়ে। সে কিছু বুঝে ওঠার আগেই তার মুখে রুমাল চেপে ধরে। তানিশার আর কিছু খেয়াল থাকে না, সে জ্ঞান হারায়। চোখ খুলতেই তানিশা নিজেকে আবিষ্কার করে সম্পূর্ণ ভিন্ন স্থলে। আশেপাশে উচ্চস্বরে মিউজিকের শব্দ শোনা যাচ্ছে। ভীষণ আলো এসে পড়ছে তার চোখে। তানিশা উঠিয়ে দাঁড়িয়ে অবাক হয়। চারদিকে অনেকে উশৃঙ্খলভাবে নাচছে। সে ভীষণ ভয় পেয়ে যায়। তানিশা আরও অবাক হয় যখন সামনের এক আয়নায় নিজের চেহারা দেখে। তার পরনে ভীষণ ছোট পোশাক, যা কখনোই পরেনি। তানিশার চোখে জল চলে আসে। এর মাঝে দুটো ছেলে তার দিকে এগিয়ে আসে, এসে তার শরীরে হাত বুলাতে থাকে। তানিশা আর্তনাদ করে বলে, কারা আপনারা? আমাকে কেন এখানে এনেছেন? দয়া করে যেতে দিন আমায়। আপনাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই, কেন করছেন এমন? তানিশার আর্তনাদ তাদের মন গলাতে পারে না, বরং আনন্দ দেয় যেন। তাদের একজন তানিশার কোমর চেপে ধরে, নিজের হাতে থাকা সম্পূর্ণ মদ তানিশার গায়ে ঢেলে দেয়। তানিশার আর্তনাদ বাড়ে আর তাদের আনন্দ। এর মাঝে একটা ছেলে তানিশার কাঁধে চুমু খায়। তানিশার লজ্জায় নিজেকে শেষ করে দিতে মন চায়। এর মাঝে হঠাৎ করে উর্ভি এগিয়ে আসে। ছেলেগুলো তারই বন্ধু। উর্ভিকে দেখে তানিশা বলে, এসব তাহলে তোমার? হুম, তোর ভাইদের খুব অহংকার না তোকে নিয়ে? এবার দেখি এই অহংকার কোথায় যায়। দয়া করো, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় সর্বনাশ করো না। ভয় পেও না, তোমায় রেপ করানোর জন্য এখানে তুলে আনিনি। এত নির্জনই আমি। তবে হ্যাঁ, আমি প্রতিদিন এই বাড়ি এসে যা করি, সেই স্বাদ তোমাকেও একদিন দিতে চাই, যাতে তোমার ভাইরা আমার দিকে আর আঙ্গুল তুলতে না পারে। ওদের সাথে একটু ডান্স করো। ওরা তোমায় জাস্ট একটু টাচ করবে, বড় জোর চুমু খাবে। এটা এখানে নর্মাল। আজ প্রথম প্রথম তো একটু অসুস্থ হবে স্বাভাবিক, তারপর সব গায়ে সয়ে যাবে। তানিশা উর্ভির পায়ের কাছে বসে পড়ে। রহম করো, এত অন্যায় আল্লাহ সইবে না। যেতে দাও আমায়। উর্ভি বিরক্ত হয়ে নিজের বন্ধু রকিকে বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? একে ওই পেগ খাইয়ে দে। নেশা চড়লে তবে না মজা পাবে। আর তানিশা, তুমি চিন্তা করো না, রাত 12টা হলেই আমরা ননদ ভাবে মিলে বাড়িতে ফিরব। ততক্ষণ অবধি এনজয় করো। রকি তানিশাকে টেনে নিয়ে গিয়ে তাকে বাজেভাবে স্পর্শ করে। আর উর্ভি সেসব এনজয় করে বলে, এর ভাইদের অহংকার মিটে গেল আজ। মাইশারাতে তানিশার সাথে দেখা করতে তার রুমে আসে। এসে তানিকাকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়। বাথরুম, বেলকনি এবং ছাদে গিয়েও তাকে না পেয়ে বাড়ি জুড়ে চিৎকার করে। মনোয়ারা বেগম, তানভীর, তাকওয়া সবাই ছুটে আসে। এসে বলে, কি হয়েছে? মাইশা হাঁপাতে হাঁপাতে বলে, তানিশাকে কোথাও পাচ্ছি না। কি হয়েছে ওর? সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। তানভীর বলে, পাচ্ছিস না মানে? ভালো করে খুঁজেছিস? তাকওয়া সহ বাড়ির সবাই ভয় পেয়ে গেল। মাইশা বলে উঠল, এসব কি হচ্ছে? তানিশা হঠাৎ এভাবে কোথায় চলে গেল? ও তো কাউকে কিছু না বলে এভাবে চলে যাবার মেয়ে নয়। তানভীর বলল, আমি নিশ্চিত ওই উর্ভি কিছু না কিছু করেছে তানিশার ওপর। আমাদের এক্ষুনি কিছু করতে হবে।
তাকো আর তানভীর আর অপেক্ষা না করে তানিশাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে মাইশা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে যেন সবকিছু ঠিক হয়ে যায়। তাকো আর তানভীর মিলে সবখানে খুঁজে বেড়ায় তানিশাকে, কিন্তু তানিশার কোনো খোঁজ তারা পায় না। রাত গভীর থেকে গভীরতর হতে থাকে। শহরে উর্ভি যে বাড়ি যায় সেদিকেও নজর রাখে তারা, কিন্তু উর্ভিরও কোনো হদিস মেলে না। তাকোয়া বুঝতে পারে নিশ্চয়ই কোনো বড় বিপদ ঘটেছে। তার মনে হতে থাকে উর্ভি এর জন্য দায়ী। তানভীর তো এক প্রকার নিশ্চিত। তানভীর রাগে ফুঁসতে থাকে। সে বলে, ভাইয়া, তুমি কেন ওই পিশাচিনীকে তখন বাড়ি যেতে দিয়েছিলে? আজ তার ভল ভোগ করতে হচ্ছে। আমি নিশ্চিত উর্ভি আমাদের উপর প্রতিশোধ নিতেই তানিশাকে নিয়ে কিছু ঘটিয়েছে। এই সব কিছু ওর কাজ। তাকেও শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে তারও রক্ত গরম হয়ে ওঠে। তবুও সে বলে, শান্ত হ তানভীর, রাগ করে তো কিছু হবে না। আগে তানিশাকে খুঁজে বের করতে হবে। আর কত খুঁজব? কোথাও নেই সে। এই শহরটা তো আমরা মুখস্থ জানি। যদিও নিজে থেকে না আসে তবে আমরা খুঁজে পাব না। হতাশায় দেওয়ালে একটা ঘুষি মারে তানভীর। অতপর দুজনে মিলে ভাবে উর্ভিদের বাড়িতে যাওয়া ঠিক হবে এখন। দুই ভাই নিজেদের ক্রোধ চেপে রেখে ওসমান কাদেরের বাড়ির দিকে রওনা হলো। রাত তখন প্রায় 2টো। ওসমান কাদেরের বিশাল প্রাসাদের বাইরে দুটো দামি গাড়ি দাঁড়ানো। তাদের বাড়ির গেট দিয়ে দারোয়ানকে ডেকেও কোনো লাভ হয় না। দারোয়ান শটান বলে দেয়, স্যার এখন ঘুমাচ্ছেন, এখন কারো সাথে দেখা করবেন না। তানবীর খেপে গিয়ে বলে, এই শুনুন, আমাদের জীবন মরণের ব্যাপার, আমরা জোর করে ভেতরে ঢুকব। দারোয়ান তাতেও নরম না হয়ে বলে, স্যার বলেছেন কাউকে ভেতরে ঢুকতে দিতে মানা, বিশেষ করে চৌধুরী বাড়ির কাউকে। তাকেও বুঝতে পারে ওসমান কাদেরই সব জেনে শুনেই এই চাল চালছে। সে তানভীরকে টেনে ধরে বলে, ফিরে চল তানভীর, এর বছরে যদি অর্ভি থাকে তবে সে নিশ্চয়ই এখানে থাকবে না। ওসমান কাদেরও হয়তো কিছু জানে না, অথবা জেনেও না জানার ভান করছে। তাহলে কি করব আমরা? এভাবে হাত গুটিয়ে বসে থাকব? তানভীরের চোখে জল এসে যায়। তার ছোট বোন তানিশা, যে কিনা তাদের চোখের মণি, তাকে হারিয়ে সে দিশেহারা। সকালে থানায় যাব, মিসিং ডায়েরি করব, আর আপাতত যতদূর পারি খুঁজে বেড়াই। তাকেও বিষণ্ণ মনে তানভীরকে নিয়ে পুরো রাত জুড়ে খুঁজে বেড়ায় চারদিকে। শেষে ব্যর্থ হয়ে বাড়ির পথে ফেরে। তাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত শেষ। মাইশা আর মনোয়ারা বেগম দুজনেই রাত জেগে প্রার্থনায় মগ্ন ছিলেন। তানিশার নাম ধরে মনোয়ারা বেগমের কান্না কিছুতেই থামছিল না। তাকেও তাদের সান্ত্বনা দিয়ে বলল, চাচি, চিন্তা করো না, সকালে আমরা থানায় যাব, ইনশাআল্লাহ তানিশা ফিরে আসবে। কিন্তু তাকর কথা বলার ধরন দেখে মনোয়ারা বেগমের বুক কেঁপে উঠল। তিনি বুঝলেন পরিস্থিতি খুব খারাপ। সকাল হলো, কিন্তু সকালের আলোর আশার বদলে নেমে এলো গাঢ় অন্ধকার। তাকর সবেমাত্র থানায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ঠিক তখনই তাদের বাড়ির সামনে একটি পুলিশ ভ্যান এসে থামল। ভ্যান থেকে নামলেন এলাকার ওসি মোবারক হোসেন, তার সাথে আরো দুজন কনস্টেবল। মোবারক হোসেন তাকওয়াদের পরিচিত, তিনি তার বাবার বন্ধু। ওসি মোবারক হোসেনের মুখটা থমথমে। তিনি বাড়ির ভেতর ঢুকে তাকওয়াকে উদ্দেশ্য করে বললেন, তাকওয়া, দুঃখিত, তোমাকে একটা দুঃসংবাদ দিতে হচ্ছে। তাকওয়া চমকে উঠল, দুঃসংবাদ? কেন, কি হয়েছে আঙ্কেল? তোমরা একটু শান্ত হয়ে বসো আর নিজেদের শক্ত করো। মোবারক হোসেনের কথায় তাকওয়ার বুকের ভেতরটা হিম হয়ে গেল। তানভীর আর মাইশা ততক্ষণে ছুটে এসেছে। মনোয়ারা বেগম ভয়ে সিঁড়িতে বসে পড়লেন। ওসি মোবারক হোসেন দীর্ঘশ্বাস ফেলে বললেন, সকালে শহরের এক পরিত্যক্ত ডোবায় একটি মেয়ের লাশ ভেসে উঠেছে। তার চেহারা দেখে আমি শনাক্ত করি এই লাশটা তোমার বোন তানিশার লাশ। তানিশার লাশ। কথাটা কানে যেতে যেন একটা বিশাল পাহাড় ভেঙে পড়ল পরিবারটির ওপর। তানভীর চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না, আমার বোন এমন হতেই পারে না। মাইশা জ্ঞান হারালো। মনোয়ারা বেগম ততক্ষণে সিঁড়ি থেকে গড়িয়ে মাটিতে পড়ে গিয়েছেন। তাকওয়ার মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। সে শুধু দেয়ালের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ওসি মোবারক হোসেন বললেন, তোমাদের থানায় যেতে হবে, লাশ শনাক্ত করতে হবে। দুঃখিত, এমন পরিস্থিতিতে তোমাদের কষ্ট দিতে হচ্ছে। তাকওয়া এক কঠিন পাথরের মতো হয়ে গেল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে তানভীরকে ধরে শান্ত করল এবং নিজের গাড়িতে চেপে বসল। লাশ শনাক্ত করা হলো। ডোবায় ভেসে ওঠা মেয়েটি সত্যি তানিশা। তার মুখটা বিভৎস দেখাচ্ছিল। দেহে আঘাতের চিহ্নও ছিল। পোশাকগুলো ছিল এলোমেলো। তানভীর কান্নায় ভেঙে পড়ল।
তার হাতের মুঠো শক্ত হয়ে গেল। সে বলল, আমি অর্ভিকে ছাড়ব না, সে এর জন্য দায়ী। কিন্তু তাকুয়া তাকে শান্ত থাকতে বলল, আগে পোস্টমর্টেম রিপোর্ট আসুক, তারপর আমরা ব্যবস্থা নেব। পোস্টমর্টেম রিপোর্ট আসতে পুরো একদিন সময় লাগলো। এই একদিনে চৌধুরী বাড়িতে যেন চরম নিস্তব্ধতা নেমে এসেছিল। মোনারা বেগম সংজ্ঞা হারাচ্ছেন বারবার। তানভীর বদ্ধ পাগল হয়ে যাবার মতো অবস্থা। পরদিন রিপোর্ট এলো। ওসি মোবারক হোসেন নিজেই রিপোর্টটা নিয়ে এলেন। রিপোর্টে দেখা গেল তানিশার মৃত্যুর কারণ হলো অতিরিক্ত মদ্যপান। হঠাৎ মদের বৃষ্কিয়ায় তার মৃত্যু হয়েছে। শরীরে যে আঘাতের চিহ্ন ছিল সেগুলো ডোবার পড়ার সময় লেগেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রিপোর্টে ধর্ষণ বা জোরপূর্বক কোনো কার্যকলাপের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তানভীর রিপোর্টটা দেখে ফেটে পড়ে বলল, এটা হতেই পারে না। আমার বোন জীবনে মদ স্পর্শ করেনি। এই রিপোর্ট ভুল। ওসি মোবারক হোসেন গম্ভীর হয়ে বললেন, দেখুন, রিপোর্টে যা বলছে তাই সত্যি। মৃত্যুর কারণ মদ। আমরা খুনের কোনো প্রমাণ পাইনি। তবে হ্যাঁ, তদন্ত চলছে। আমরা জানতে পেরেছি তানিশা অর্ভি কাদেরের সাথে ওই দিন রাতে একটা বাড়ি গিয়েছিলেন। ওসির কথা শুনে তানভীরের মাথা চক্কর দিয়ে উঠল। আমার বোন বাড়ি গিয়েছিল? অর্ভি? তাকওয়ার রিপোর্টটা হাতে নিয়ে দেখল, তার মনও সায় দিচ্ছে না। তানিশা মদ্যপান? অসম্ভব। কিন্তু রিপোর্ট মিথ্যা বলবে না। তাহলে কি অর্ভি তাকে জোর করে মদ খাইয়েছিল? ওসি মোবারক হোসেন আবারও জানালেন, আমরা অর্ভি কাদেরকে খুঁজছি। তিনি কাল রাত থেকে আত্মগোপন করেছেন। তার ফোনও বন্ধ। তাকে পেলে হয়তো কিছু তথ্য পাওয়া যাবে। তবে রিপোর্ট অনুযায়ী এটা কোনো খুনের মামলা নয়। এটি একটি অস্বাভাবিক মৃত্যু। এই রিপোর্ট যেন তানভীর আর তাকওয়ার অহংকারকে চোরমার করে দিল। তানিশাকে নিয়ে তাদের যে গর্ব ছিল তা এক লহমায় শেষ হয়ে গেল। তাকওয়া ফিসফিস করে বলল, অর্ভি, তুমি এটা কিভাবে পারলে? তানভীর চিৎকার করে বলল, আমি ওর ভাই ওসমান কাদেরীকে ছাড়ব না। কিন্তু তাদের কাছে এখন অর্ভি বা ওসমান কাদেরীকে দোষী প্রমাণ করার মতো কোনো প্রমাণ নেই। একমাত্র শর্ত অর্ভি, যে এখন আত্মগোপনে। তাকওয়া কঠিন মুখে তানিশার লাশ দাফনের ব্যবস্থা করল। তার চোখ এখন কেবল প্রতিশোধের আগুনে জ্বলছে। অর্ভি, এই নামটা তার মনের গভীরে গেঁথে গেল এক অভিশাপ হিসেবে। অর্ভি ভয়ে কাঁপছিল। সেও ভাবতে পারেনি যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে। বর্তমানে দেশের সীমান্তবর্তী একটি অঞ্চলে অবস্থান করছে সে। তার উদ্দেশ্য যত দ্রুত সম্ভব দেশ থেকে চলে যাওয়া। ওসমানের কাছে শেষবারের মতো ফোন দিল সে নিজের এক ঘনিষ্ঠ বান্ধবীর ফোন থেকে। ওসমান তাকে উদ্দেশ্য করে বলল, এটা তুই কি করলি বোন? শেষ অবধি খুন? আমি ইচ্ছা করে কিছু করিনি ভাইয়া। আসলে বাদ দে, আর কিছু বলতে হবে না। আমাকে বলতে দাও। আমি বুঝতে পারিনি এভাবে অতিরিক্ত মদ খেয়ে মেয়েটা মারা যাবে। আমি তো ভেবেছিলাম এর মাধ্যমে ওর ভাইদের শাস্তি দেব। কিন্তু কি থেকে কি হয়ে গেল। এখন আর তুই এসব না ভেবে দ্রুত দেশ ত্যাগ কর। আপাতত ইন্ডিয়া যা। ওখানে আমার লোক ঠিক করা আছে। ওরা তোকে রিসিভ করে ইউকেতে পাঠানোর ব্যবস্থা করবে। এদিকে আরেকটু সময় কেটে যাক, কেসটা চাপা পড়ুক। আমিও দেখছি কতটা কি করা যায়। আচ্ছা ভাইয়া। বলে ভয়ে ভয়ে সে ফোনটা রেখে দেয়। অর্ভি মনে করে গতকাল রাতে কিভাবে তার বন্ধুরা জোরপূর্বক তানিশাকে মদ খাওয়াচ্ছিল এবং যার ফলে একসময় তানিশা অজ্ঞান হয়ে যায় এবং তার মৃত্যু হয়। অর্ভি বলে ওঠে, আমি তো এটা চাইনি। কিন্তু না, এখন আর বেশি ভেবে লাভ নেই। এখন আমায় দ্রুত বর্ডার পার করতে হবে। এই দেশে থাকা মানে এখন নিজের অনেক বড় বিপদ। বলে সে খুলনা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারত যাওয়ার পথে রওনা নেয়। কিন্তু আচমকা কেউ একজন এসে তার পথ আটকে ধরে। অর্ভির পরনে ছিল বোরকা, চোখ দুটো খোলা ছিল। সামনে তাকাতে সে অবাক হয়। তাকওয়ার রাগে চোখে তার দিকে তাকিয়ে। অর্ভি কিছু বলার আগেই তার হাত শক্ত করে ধরে বলে, তুমি ধরা পড়ে গেছো। কি ভেবেছিলে আমার বোনকে এভাবে মেরে সহজেই পালিয়ে যাবে? এটা তো হতে পারে না। আমার বোনের মৃত্যুর প্রতিশোধ আমি নেব। অর্ভি ক্রন্দনরত স্বরে বলল, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিছু করিনি। আমি তো চুপ। আর একটা কথা না। বলেই তাকে একটা বন্দুক হাতে নিয়ে অর্ভির দিকে তাক করে বলে, এই দেশের আইনের উপর আমার কোনো ভরসা নেই। আমি জানি তোমাকে যদি পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাহলে তুমি তোমার ক্ষমতাশালী ভাইদের প্রভাব খাটিয়ে খুব শীঘ্রই জেল থেকে বেরিয়ে আসবে। কিন্তু সেটা ঘটতে দিলে তো চলবে না। তোমার করা অন্যায়ের শাস্তি দেব আমি। আমার বোনের জন্য ন্যায় বিচার নিশ্চিত করাই এখন আমার সবথেকে বড় দায়িত্ব, যা আমি যে কোনো কিছুর বিনিময়ে পালন করব। তাকওয়া অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলে, না, এমন করো না। আমাকে প্রাণ ভিক্ষা দাও।
দেব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তোমাকে আমার বোনকে আবার জীবিত অবস্থায় ফেরাতে হবে। পারবে তুমি? উর্ভি মাথা নামিয়ে নেয়। তন্মধ্যে পুলিশ চলে আসে। অফিসার তাকওয়ার উদ্দেশ্যে বলে, আইন নিজের হাতে তুলে নেবেন না, আমাদের উপর ভরসা রাখুন। দোষী তার উপযুক্ত শাস্তি পাবে। তাকওয়া বন্দুক নামিয়ে বলে, বেশ, রাখলাম আপনাদের উপর ভরসা। আশা করি নিরাশ হব না। উর্ভির হাতে হাতকড়া পরানো হয়। সে কান্নায় ভেঙে পড়ে বলে, বিশ্বাস করুন, আমি ভাবতেও পারিনি তানিশা মারা যাবে। আমি তো শুধু ওদের অহংকার ভাঙার জন্য আমার বন্ধুদের দিয়ে জোরপূর্বক ওকে মদ খাওয়াছিলাম, কিন্তু এর ফল যে এমন হবে তা ভাবিনি। তাকওয়া রেগে বলে, এখন এসব কথা মূল্যহীন। নিজের পতনের জন্য তৈরি হও। এরপর সত্যি সত্যি তানিশা ন্যায় বিচার পেল। দীর্ঘদিন কোর্টে কেস চলার পর উর্ভি দোষী প্রমাণিত হল এবং সে সহ তার কিছু বন্ধুর যাবজ্জীবন হল। এ রায় তানিশার পরিবারকে স্বস্তি দিল। তবে এখানেই শেষ নয়। তানিশার ভাই ওসমানের পতনও শীঘ্রই ঘনিয়ে এলো। রাজনীতির অন্তরালে তার প্রভূত দুর্নীতি, অনিয়মের কথা সামনে এলো, যা তাকেও শাস্তির মুখোমুখি করল। এর মধ্যে সরকার বদল ঘটায় তার শাস্তি আরও ত্বরান্বিত হল। কাদেরিদের পুরো সাম্রাজ্যের পতন ঘটল। ওসমান কাদেরিও হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করলেন। এভাবেই সবার পাপের বিচার হলো। এই জন্যই বলা হয়, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এসব ঘটনার পর বছর পেরিয়েছে। তানিশার মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি খান পরিবার। তানভীরর তাকওয়া আজও তাদের বোনের কথা ভেবে অশ্রু ফেলে। মনোয়ারা বেগম তাদের সান্ত্বনা দিয়ে বলেন, তকদিরে যা ছিল তাই হয়েছে। তোমরা তানিশার জন্য দোয়া করো, আল্লাহ যেন ওকে জান্নাত নসিব করেন। এদিকে মাইশাও নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিল। তানভীর ও মনোয়ারা বেগম মিলে সিদ্ধান্ত নিলেন, এবার তাকওয়া ও মাইশার জীবন আবার নতুনভাবে যেন শুরু করা যায়। তাই তারা তাদের সাথে বসে কথা বলে তাদের বিয়ে ঠিক করল। তাকওয়া শুরুতে রাজি ছিল না, কারণ তার মতে তার যেহেতু একবার বিয়ে হয়েছিল, তাই সে মাইশার যোগ্য না। কিন্তু মনোয়ারা বেগম তাকে বুঝিয়েছেন, মাইশা শুধু তাকওয়াকে ভালোবাসে এবং তাকে ছাড়া সুখী হবে না। তাই তাকওয়ার আর আপত্তি করতে পারেনি। অবশেষে শীঘ্রই এক শুক্রবারে তাদের চার হাত এক হল। জীবনের সকল বিধ্বংসী ঝড় ফেলে তারা সামনে এগোল। বাসর ঘরে বসে আছে মাইশা। তাকওয়া চুপচাপ এসে তার পাশে বসে তার হাত আলতো করে স্পর্শ করল। মাইশা তাকওয়ার দিকে তাকালো আবেগঘন চোখে। তাকওয়া বলল, বুঝতে পারছি না আমার কি বলা উচিত। কিছু বলবেন না, আমাকে শুধু অনুভব করতে দিন। করব। আমি এটাই অনুভব করছি যে তুমি আমার বধূ নাম্বার 1, যে আমার জীবনে আনন্দ এনেছে। আর এর আগে আমার জীবনে যা ছিল তা কেবল এক বিধ্বংসী ঝড়। সমাপ্ত।